দর্শক, দুঃখজনক হলেও সত্য, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বাংলাদেশের নিত্যদিনের ঘটনা। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। কোনো না কোনোভাবে আসামিরা রেহাই পেয়ে যাচ্ছে, আবার বিচার প্রার্থীকে পড়তে হয় বিভিন্ন জটিলতায়। ধর্ষণ মামলায় বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আইনগত পরিবর্তন এখন সময়ের দাবি। প্রয়োজন বিচার সংক্রান্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারার পরিবর্তন। এই সকল বিষয় নিয়েই আরটিভির নিয়মিত আয়োজন আইন অধিকার। আপনাদের সঙ্গে আছি আমি, ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আর এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব লয়ের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম। আপনাদের দুজনকেই আমন্ত্রণ আজকের আলোচনায়। শুরুতে আমি ব্যারিস্টার সারা আপার কাছে একটু আসতে চাচ্ছি। এখন একটা অনগোয়িং একটা ইস্যু চলছে, যে আমরা দেখেছি কিছুদিন আগে ডক্টর আসিফ নজরুল সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছে। উনি স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে এই যে ধর্ষণ মামলার যে বিচার প্রক্রিয়া, আমরা জানি যে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়াটা নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা 20-3 বলা আছে যে বিচার প্রক্রিয়া 180 দিনের মধ্যে শেষ হতে হবে। উনি বলেছেন এই বিচার প্রক্রিয়াটা 90 দিনের মধ্যে শেষ হতে হবে, এবং এর সাথে অ্যাডিশনাল উনি এও বলেছে যে এই যে বিচার প্রক্রিয়ার অনগোয়িং যে অবস্থায় থাকছে, এই সময়ের মধ্যে কাউকে জামিন দেওয়া যাবে না বা ধর্ষণ মামলার কোনো আসামিকে জামিন দেওয়া যাবে না। এই সংক্রান্ত আপনি আপনার মতামতটা যদি আপনি বলতেন। যে এই ধরনের ঘটনাগুলো যখন রিপোর্টেড হতে থাকে, যেটা আমরা গত কয়েকদিন ধরে দেখেছি, খুব ভয়াবহ ধরনের নারী নির্যাতনের ঘটনা, বিশেষ করে শিশুদের উপরে, অল্প বয়সে যারা তাদের উপরে, তখন মানে সমাজের মধ্যে একটা বিশাল প্রতিক্রিয়া হয়, এবং এই প্রতিক্রিয়া হওয়ার সাথে সাথে সবাই খুব মানে তড়িঘড়ি করে বিভিন্ন ধরনের সমাধান খুঁজতে চেষ্টা করে, যে মানে অল্প সময়ের মধ্যে কি হয়ে যেতে পারে, তাৎক্ষণিকভাবে কি হয়ে যেতে পারে কি। এবং এটা প্রথমবার এরকম ঘটেনি, আমরা অনেকবার দেখেছি। যেমন একেবারে 90-এর দশকের দিকে যদি ফিরে যাই, যখন ইয়াসমিন হত্যার ঘটনা ঘটলো, তখন এরকম বিশাল একটা মানে বিস্ফোরণের মতো হলো, সবাই দাঁড়িয়ে গেল, সবাই প্রতিবাদ করছিল। প্রতিবাদটা খুবই প্রয়োজন, এবং এই দাবিগুলো তোলাও খুবই প্রয়োজন, বিকজ খুব বড় সংকট আছে যে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে আসলে বিচারটা সেভাবে পাচ্ছি না নারী নির্যাতনের ঘটনাগুলোর ক্ষেত্রে। কিন্তু আমার মনে হচ্ছে কুইক ফিক্স বা তড়িঘড়ি করে একটা সমাধান দেওয়া এটা সঠিক পথ না। এবং এরকম যদি কোনো কথা বলা হয় যে জামিন দেয়া হবে না একটা অপরাধের ক্ষেত্রে, মিথ্যা মামলা করার যথেষ্ট প্রবণতা বাংলাদেশে আছে। আমি বলছি না যে নারীরা মিথ্যা মামলা করছেন নেসেসারিলি, কিন্তু অনেক সময় অনেক কিছু সাজানো হয়, এবং মিথ্যা মামলা না, শুধু কোনো একটা কেসে অন্য কারণ থাকতে পারে যে কেন জামিন দিতে হবে, সেটা বিবেচনার সুযোগ বিচারকের কাছে রাখতে হবে। এটা আলাদা করে বলে দেওয়া উচিত হবে না যে জামিন একেবারে কোনো কেসের ক্ষেত্রে কখনো দেওয়া যাবে না, অন্যান্য বিষয়বস্তু তারা আমলে নিতে পারবেন না। আর সময়সীমার ব্যাপার যেটা বলা হয়েছে যে অল্প সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করতে হবে বা বিচার কাজ সম্পূর্ণ করতে হবে, এই ধরনের সময়সীমাগুলো অলরেডি তো লয়ের মধ্যে বলা আছে, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখি যে এগুলো আসলে সেভাবে অনুসরণ করা যায় না। আপনাকে অনেক ধন্যবাদ রবিউল স্যার। আপনাকে এই প্রশ্নটার সাথে আমি একটু অ্যাড করছি। এই আইনে কিন্তু ধারা 17-তে বলে দিয়েছে যে কেউ যদি মিথ্যা মামলা করে তার জন্য কিন্তু সাজার ব্যবস্থা আছে, তাকে প্রসিকিউট করা যেতে পারে। সো যেখানে এই একটা আইনই বলে দিচ্ছে যে মিথ্যা মামলা করলে তার জন্য সাজার ব্যবস্থা আছে, তার মানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মিথ্যা মামলা হয়। সো এখানে যদি বলা হয় যে তাকে জামিন দেওয়া হবে না, বা জামিন তো আসলে একটি সাংবিধানিক অধিকার বলা হয়ে থাকে, তো এই স্টেটমেন্টটার সাথে যে এই ধর্ষণ মামলায় যারা আসামি তাদেরকে জামিন দেওয়া হবে না বা দেয়া যাবে না, এটা সংবিধান পরিপন্থী কিনা, এটা আপনি কি মনে হয় আপনার ক্ষেত্রে? ল মিনিস্ট্রি থেকে কোনো কিছু বলা হয় বা আইন উপদেষ্টা যখন কোনো কিছু বলেন, উনি কিন্তু জুডিশিয়ারির পার্ট হিসেবে বলেন না, উনি বলেন কিন্তু এক্সিকিউটিভের পার্ট হিসেবে। এটা আমাদের মনে রাখা দরকার। সুতরাং জুডিশিয়ারির সাথে এক্সিকিউটিভের যে একটা খুবই কনভেনশনাল টেনশন বাংলাদেশে রয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে আমাদের জুডিশিয়ারি আলাদা হলো। কিন্তু জুডিশিয়ারি আসলে কতটা আলাদা হয়েছে সেটা এখনো কোশ্চেনের বিষয়। এবং একই সাথে যদি কখনো আমাদের এক্সিকিউটিভের কাছ থেকে কোনো ধরনের ডিকটেশন বা কোনো ধরনের স্টেটমেন্ট আসে যে এই সার্টেন টাইম পিরিয়ডের ভিতরে করতে হবে বা কাউকে জামিন মঞ্জুর করা যাবে না, জামিন মঞ্জুর করা বা না করা এটা যেমন নাগরিকের সাংবিধানিক অধিকার, অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু জাজ সাহেবের একটা জুডিশিয়াল ডিসক্রিশন। সুতরাং এটা কিন্তু আপনার যদিও আমল
আপনার জামিন অযোগ্য অপরাধ, কিন্তু জামিন অযোগ্য অপরাধ অর্থ এই না যে অ্যাবসলিউটলি এখানে কোনো ধরনের নন বেলেবল। সুতরাং এখানে মানে বেসড অন দ্য ডিফারেন্ট এলিমেন্টস অফ দ্য কেস, মেরিটস এর উপরে বেস করে কিন্তু আপনার এখানে জামিন হয়। তো সুতরাং এটা একটা বড় টাইপের মানে কনফিউশন তৈরি করবে অ্যামং দ্য পিপল। তো সুতরাং আমার মনে হয় জুডিশিয়ারিকে তার হ্যাঁ, জুডিশিয়ারির যে আপনার পেস অফ জাজমেন্ট প্রোভাইডিং যে ধরনের মেকানিজম আছে সেটাকে আপনার ফ্যাসিলিটেট করার জন্য জুডিশিয়ারি যেন আরো দ্রুত সময়ের ভিতরে অন্যান্য প্রতিষ্ঠানকে সাথে নিয়ে একটা জাজমেন্টে পৌঁছাতে পারে, মামলাগুলোকে নিষ্পত্তি করতে পারে, সেই বিষয়ে যদি আপনার আরো গঠনমূলকভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা অনেক বেশি ভালো। পপুলিস্ট রেসপন্স না করাটাই বেটার, এটা অন্য টাইপের টেনশন তৈরি করে, আবার হিতে বিপরীত হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমরা দেখেছি যে বিচারিক যে প্রক্রিয়া সেটার জন্য এক নির্ধারিত দিন আছে 180 দিন, যেটাকে বলা হচ্ছে বা এটাকে 90 দিন করা উচিত। আমরা আবার আরেকটা ইস্যু দেখেছি যেটা হচ্ছে ধারা 18-তে বলা আছে যে অপরাধের তদন্ত, এই অপরাধের তদন্তটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করেছে। যে একটাতে বলা হচ্ছে যদি অন স্পট ধরা হয় একজন অপরাধীকে, তাহলে তার অপরাধ 15 দিনের মধ্যে অপরাধের তদন্ত কমপ্লিট করতে হবে, বিচার প্রক্রিয়াটা না, তদন্ত প্রক্রিয়াটা আর কি। এবং যদি হাতে নাতে ধরা না হয় তাহলে তার তদন্ত প্রক্রিয়াটা 30 দিনের মধ্যে করতে হবে, এবং পরবর্তীতে যদি এর মধ্যে শেষ না হয় তাহলে 30 দিন আরও বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে। তো এই যে এই টাইম লিমিটেশনগুলো আমরা তো আসলে দেখি যে আসলে এই টাইম লিমিটেশনের মধ্যে অনেকেই এটা করতে পারে না, তদন্ত রিপোর্টগুলো সাবমিট করতে পারে না। তো এই থেকে পরিত্রাণের উপায় কি, এটা যদি ব্যারিস্টার সারা আপা যদি একটু বলতেন আর কি। মামলার মাঝ পর্যায়ে এক ধরনের মিটমাট হয়, অথবা এমনভাবে প্রেশার দেওয়া হয় নারীর উপরে যে সে আর মামলাটা চালাতে চায় না। এটা নিয়ে ডক্টর স্বাধীন মালিকেরও পুরনো একটা খুব বড় একটা কাজ আছে, অনেকগুলো মামলার উপর উনি গবেষণা চালিয়ে দেখেছিলেন যে কনভিকশন রেটটা কেন খুব লো। সো আই থিঙ্ক বিষয়টা হচ্ছে ওই জায়গাগুলোতে হাত দেওয়া দরকার, যে একজন যিনি ভুক্তভোগী ধর্ষণের শিকার হচ্ছেন ওনার যে সুরক্ষা থাকছে না, যথেষ্ট নিরাপত্তা থাকছে না, যে উনি মনে করছেন যে উনি মামলাটা শেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে যাবেন, এইটা একটা দেখার বিষয়। আসলে আমাদের সেরকম নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, এবং একজন যে এরকম ঘটনার শিকার হয়ে উনি যে চলতে পারবেন, মানে পারসিউ করতে পারবেন এই পুরা লিগাল প্রসেসটা, এটারও তেমন কোনো ব্যবস্থা নেই। সো এই জায়গাটা, এটা খুব সহজ না, বাট এই জায়গায় আমাদের হাত দেওয়া দরকার। আর এই যে অনিরাপত্তার যে ব্যবস্থা, মানে কেন এই অনিরাপদ পরিবেশটা থাকে, যারা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, শুধু অনেক সময় শুধু সেই ধর্ষণকারী না বা অভিযুক্ত ব্যক্তি না, তার আশপাশে যারা রয়েছে তারাও এখানে অনেক বড় ভূমিকা রাখে। সো অ্যাগেন এটা নিয়ে আমরা কি করতে পারি। আর বিচার প্রক্রিয়া তো পরে, আগে তদন্ত প্রক্রিয়ার কথা আমরা বলছি। তদন্ত প্রক্রিয়াটা যেটা আপনি বলেন হাতে নাতে যদি ধরা যায়, আই এম নট শিওর কয়জন মানে ধর্ষণের ক্ষেত্রে হাতে নাতে ধরা যায়। মানে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ধর্ষণের মামলায় হচ্ছে যে প্রমাণ করাটা মুশকিল। মানে যদি আপনার এখন যে বিষয়গুলো আমাদের হাতে আছে, সায়েন্টিফিক টেস্টগুলো আমরা করতে পারি, ডিএনএ টেস্টগুলো করা যায়, অন্যান্য ধরনের এভিডেন্সগুলো নেওয়া যাচ্ছে। সো আই থিঙ্ক ওই জায়গাগুলোতে আমাদের একটু দেখতে হবে যে যেই ধরনের এভিডেন্স দিয়ে আসলে প্রমাণ করা যায় সেই ধরনের এভিডেন্স নেওয়া হচ্ছে কিনা, সাক্ষ্য প্রমাণগুলো নেওয়া হচ্ছে কিনা, সেই দিকে আমরা যাচ্ছি কিনা। দ্রুত বিচার করে আপনি কতদূর বিচার আলটিমেটলি দিতে পারছেন, নাকি আপনি নতুন ধরনের অন্যায় সেখানে সৃষ্টি করে দিচ্ছেন, সেটা দেখতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই কথার মাঝে উঠে এসেছে যে এই যে নারীদের যে নিরাপত্তা, যারা ভিকটিম হচ্ছে আর কি, তাদের যে নিরাপত্তার ব্যবস্থা, এখানে আমাদের এই নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা 31-এ কিন্তু বলা আছে যে নিরাপত্তা হেফাজত, যেটা বলছে আর কি, নিরাপদ হেফাজতকে তাদেরকে নেওয়ার যে ব্যবস্থা, এটা তো আসলে দেখা গেছে যে এই বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, এখানে গ্রাম অঞ্চলে যদি কেউ এরকম ভিকটিম হয় আর কি, তারা যখন মামলা করে তাদের এই নিরাপদ হেফাজত, এটার ব্যবস্থাটা তো অপ্রতুল, মানে এটা তো আসলে রাষ্ট্রের দায়িত্ব। তো এটা কিভাবে ইনক্রিজ করা যেতে পারে? আপনারা মানবাধিকার কর্মী হিসেবে এটা নিয়ে কাজ করেন, যে অনেকে ভিকটিম হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন, তো এটা তো রাষ্ট্র আরও এগিয়ে আসা উচিত। তো এটা নিয়ে রাষ্ট্র কি করতে পারে? নিরাপত্তা হেফাজত যেটাকে আমরা বলছি, এটা আরও বৃদ্ধি করা উচিত কিনা? নিরাপত্তা হেফাজতের অনেক দরকার, মানে যথার্থ কোনো মতেই না। সরকারি যে ব্যবস্থাগুলো আছে তার বাইরে বেসরকারি কিছু কিছু ব্যবস্থা আছে, কিন্তু খুবই অপ্রতুল। আর যেগুলো আছে মানে খুব আমাদের বিভিন্ন খুব যথেষ্ট প্রশংসনীয় কিছু সরকারি উদ্যোগ আছে, যেমন ওয়ান স্টপ যে সেন্টারগুলো আছে হাসপাতালগুলোর ভেতরে,
পুলিশেরও যে ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, মানে ভুক্তভোগীর পক্ষে দাঁড়ানোর জন্য, সেগুলো আমাদের আছে, দাঁড় করানো হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেগুলো অপ্রতুল। তো সেই জায়গাগুলোতে আসলে সেখানে আমাদের সামর্থ্যের মধ্যে যতদূর করা যায়, মানে সেখানেই কিন্তু বাজেট দেওয়া, সেখানে অন্যান্য রিসোর্স দেওয়া, যাতে এগুলো সম্প্রসারণ করা যায়। কারণ এই ধরনের সাপোর্ট না থাকলে আসলে এই ধরনের মামলাগুলোর মধ্যে যারা পড়ছেন, যারা অনেক সাহস করে শেষ পর্যন্ত মামলা করেন, তাদের পক্ষে আসলে টিকে থাকা সম্ভব হয় না। সাপোর্টটা খুবই দরকার। তো ওই জায়গাগুলোতে আই থিঙ্ক আমাদের কাজ খুব প্রয়োজন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। একটু রবিউল স্যারের কাছে আসতে যাচ্ছি যে আমরা ধারা 14-তে বলা আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। আমরা এটা খুব মানে হিউজভাবে দেখছি যে যখন কেউ রেপের ভিকটিম হচ্ছে অথবা বিভিন্ন সেক্সুয়াল হ্যারাসমেন্টের ভিকটিম হচ্ছে, তার আইডেন্টিফিকেশান প্রকাশ করা হচ্ছে, সে কোথায় পড়ে, সে কোথায় থাকে, ইভেন তার অনেক সময় বিভিন্ন মিডিয়াতে পত্রপত্রিকায় ছবিও কিন্তু চলে আসে, কিন্তু এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমাদের এখানে একটু উল্লেখ করতে চাই, আমাদের একটা সংস্থা আছে আর কি, জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন, এখান থেকেও কিন্তু একটা আমরা রিড করেছিলাম, এবং রিড করার পরে কিন্তু এরকম একটা অর্ডার এসেছিল যে এখানে সংবাদপত্রে বা কোনো মিডিয়ায় যারা ভিকটিম, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা রেপের ভিকটিম, তাদের এরকম ছবি ছাপানো যাবে না বা তাদের আইডেন্টিফিকেশন প্রকাশ করা যাবে না। কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে। এগুলা নিয়ে আরও অনেক মানবাধিকার সংস্থা আছে, ব্লাস্ট আছে, আরও অনেক সংস্থা আছে, তারা কিন্তু কাজ করে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এগুলা কিন্তু প্রকাশ হচ্ছে। তো এটা থেকে পরিত্রাণের উপায়টা কি? বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন আপনারা দেখেছেন যে গতকালকে একটা অর্ডার দিয়েছে যে ভিকটিম আফেয়ার যাবতীয় ধরনের পিকচার এবং যাবতীয় ধরনের ফুটেজ এটা সোশ্যাল মিডিয়া থেকে ইরেজ করতে হবে, ডিলিট করতে হবে। তো এটা বলা হয়েছে, এটা একদিক থেকে, কিন্তু বাংলাদেশের জার্নালিজম তো খুবই রেগুলেটেড না। সেটার ক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো মেইন স্ট্রিম মিডিয়ার ভিতরে যারা খুব রিকগনাইজড মিডিয়া, সো মাইট বি প্রিন্ট মিডিয়া অথবা আপনার ইলেকট্রনিক মিডিয়া, তাদের ভিতর যেগুলো মেইন স্ট্রিম, তারা হয়তো এই ক্ষেত্রে একটা রোল প্লে করে। বাট এট দ্য সেম টাইম বাংলাদেশে যে সমস্ত যারা যারা নন রিকগনাইজ যে ধরনের মিডিয়া রয়েছে, এবং তাদের ভিতর কিন্তু এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি নাই। এট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়ার এই যুগে কিন্তু প্রত্যেকটা নেটিজেনই কিন্তু একটা রিপোর্টারের মতো করে ভূমিকা রাখে। সে যখন খুব দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে, তাহলে এই জিনিসগুলোকে আসলে আর কোনো কন্ট্রোলে থাকে না। এবং হাইকোর্ট ডিভিশনের ওয়ার্ডার যে আসলে মানছে না, এই ক্ষেত্রে বাংলাদেশের জার্নালিজমের মূল রেগুলেটিং বডি সেটা নিয়ে কতটা কাজ করে, এটা নিয়ে আমার এক ধরনের সন্দেহ রয়েছে। স্পেশালি আমরা কখনোই দেখিনি যে এই ধরনের জার্নালিজমকে কখনো অ্যাকাউন্টেবল করা হয়েছে, এবং সাজারও কিন্তু ব্যবস্থা আছে, ধারায় বলে দিয়েছে যদি কেউ ভাবে প্রকাশ করে তাকে 2 বছর পর্যন্ত কিন্তু সাজা দেওয়া যাবে, এরকম ব্যবস্থাও আছে, ফাইন করা যাবে, কিন্তু করা হচ্ছে না। এবং এবং দেখেন, এটা কিন্তু আপনার অফকোর্স একটা ভিকটিম বা তার পরিবারের যে আপনার অন্যতম রাইট টু প্রাইভেসি এবং তার যে রাইট টু লাইফ এবং মানে তার যে সিকিউরিটি এবং ফেয়ার ট্রায়ালের কিন্তু অন্যতম একটা পার্ট। এবং আমরা ইন্ডিয়াতে দেখেছিলাম যে যখন একটা মেয়ে যখন বাসে রেপ হলো, তখন কিন্তু কখনোই তার নামটা উল্লেখ করা হয়নি, এবং ছদ্মনামেই কিন্তু প্রচুর পরিমাণে আপনার ডেমনস্ট্রেশন হয়েছে বা মিডিয়াতে এই পাবলিশ হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের সোসাইটিতে এই ধরনের কোনো অ্যাকাউন্টেবল রোল কিন্তু আমরা জার্নালিস্টদের পক্ষ থেকেও দেখিনি, এবং অতি উৎসাহী নেটিজেনদের ভিতর থেকেও তো একেবারেই এটা নেই। সো মানে আপনি এই করাপশন রেট গুলো যদি আসলে রিমুভ করা না যায় এবং যথেষ্ট অ্যাকাউন্টেবল না করা যায়, আমার মনে হয় না যে ইনভেস্টিগেশন লিডিং টু ট্রায়াল সেটা খুব বেশি একটা কার্যকারী হবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু সারাপার কাছে ফিরে আসছি। আমাদের এই রেপ বাদেও যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে বিষয়গুলা আছে আর কি, আমরা ধারা 10-এ বলা আছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিভিন্ন বিষয়, যদি ফিজিক্যাল টাচ করা হয় উইদাউট কনসেন্ট এবং বিভিন্নভাবে তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়। আমাদের কিন্তু এই কর্মক্ষেত্রেও কিন্তু যৌন হয়রানি যেটা আর কি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটাও কিন্তু হচ্ছে, কিন্তু আসলে ওভাবে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে উঠে আসছে না আর কি। তো এটা এই যে কনসেপ্টটা, মানে তারা কোথায় যাবে যদি এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় বা অনেকে মুখ ফুটে কিছু বলছে না, তো এইটা কিভাবে এই কনসেপ্টটা বাংলাদেশে আরও ডেভেলপ হতে পারে? যৌন হয়রানি কর্মসংস্থানে বা শিক্ষা প্রতিষ্ঠানে এটা বন্ধ করার জন্য জ্ঞান হাইকোর্টের নির্দেশনা, এবং এখন আমাদের শ্রম আইনেও কিছু বিষয় চলে এসছে রিসেন্টলি,
কর্মসংস্থানের ব্যাপারে। কিন্তু আরেকটা বিষয় যেটা জ্ঞান গত কয়েকদিনের ঘটনাগুলোর সাথে বেশি জড়িত, যে পাবলিক প্লেসে বা রাস্তাঘাটে, যে যে রাস্তাঘাটে ধরনের বাসের মধ্যেও জি বিভিন্ন বাসের ট্রান্সপোর্টে মধ্যেও হচ্ছে। সেই সব নিয়েও কিন্তু অ্যাগেন হাইকোর্টের রায় আছে যে এগুলো বন্ধ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত। একই অবস্থা আমরা দেখি যে এগুলো নিয়ে চিন্তা ভাবনা হয়েছে, কি করা যেতে পারে সেগুলো, এবং আইনত কি 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 দায়িত্ব কার আছে সেগুলো বলা হয়েছে, কিন্তু সেম ইমপ্লিমেন্টেশন গ্যাপ আমরা দেখি। সো শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু তো কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে উঠেছে, যে একটা ঘটনা যে ঘটলো সেখানে। এখন আমরা দেখছি যে ইউনিভার্সিটি বলছে যে তারা তদন্ত করছে ওই যে ওড়না পড়ার ব্যাপারটা, যে একজন একজন নারীকে, শিক্ষার্থীকে যে হেনস্থা করা হলো, হয়রানি করা হলো রীতিমতো। তো ওয়েল, সে মনে হলো পত্রিকা থেকে, এখন তদন্ত চলছে। আম, অন্যদিকে আমরা দেখছি ওই যে লালমাটিয়াতে যে একটা ঘটনা ঘটেছে, যেখানে দুই নারীর উপর একটা পুরা মানে মবের মতো একটা গ্রুপ এসে তাদের উপর চড়া হয়ে তাদের উপর তাদেরকে আক্রমণ করেছে, নানানভাবে গালিগালাজ করেছে। সো সেটা নিয়েও এখন আজকে শোনা গেল যে তাদের মধ্যে একজন ব্যক্তিকে, মানে ওই যে আক্রমণ যারা করেছে তাদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা খুব ঘোলাটে একটা পরিস্থিতি দেখলাম, যেখানে মনে হলো যে যারা ঘটনার শিকার হয়েছে, আক্রমণের শিকার হয়েছে, তাদেরকে আবার এক ধরনের অপরাধী বানিয়ে ফেলা হচ্ছিল প্রায়। মানে তাদের চরিত্র নিয়ে নানান কথাবার্তা চলছে, মানে ওড়না পড়ছে না বলে, বা চা সিগারেট খাচ্ছে একটা একটা চায়ের দোকানে বসে, এটার জন্য না, এটা নাকি নারীদের করার কথা না। মানে এই ধরনের এই প্রবণতা এই সময় যেটা আমরা দেখছি, যে এই ঘটনাগুলো ঘটার সাথে সাথে সাংঘাতিকভাবে একটা প্রতিবাদের ঝড় উঠেছে, এবং বিভিন্ন জায়গা থেকে শুধু নারীরা না, অন্যরা তাদের পাশে, মানে পুরুষরাও তাদের পাশে দাঁড়াচ্ছে, এবং অনেকে আপত্তি জানাচ্ছে যে কেন এটা হচ্ছে, এবং এখানে রাষ্ট্রের অবস্থানটা কি। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা যেন পরিষ্কার করেন যে না, এই ধরনের ঘটনাগুলো তারা কোনোভাবে এগুলোকে সায় দিবেন না, বা মনে করেন না যে এগুলো নারীর চরিত্রের ব্যাপার বা নারীর আচরণ চলাফেরার ব্যাপারটা, এগুলো পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যেগুলো অপরাধ। এবং আপনি যেটা বলছেন যে যৌন হয়রানির যে ব্যবস্থাগুলো আমরা জ্ঞান কর্মসংস্থান শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেখানে একই ট্রেন্ড আনফর্চুনেটলি দেখা যায়, যে অনেক সময় নারীরা মানে এগুলো নিয়ে কথাই উঠান না, কারণ তারা দেখেন যে কথা উঠাতে গেলে সাথে সাথে এটা বুমার্যাং করে, মানে তাদেরকে দায়ী করা হয়। এবং যদি তারা বিচার চায়ও পায়ও, তারপরেও কিন্তু কথাগুলো চারিদিক থেকে কথা হতে থাকে তাদের সম্পর্কে, অপরাধী ব্যক্তি সম্পর্কে না। এবং এখানে অনেক কিছু বলা আছে যে না, তদন্ত চলাকালীন সময় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা দেখি যে সেটা মেনটেন করা হয় না। চ্যালেঞ্জেস গুলো আছে। এখন আমরা যেটা দেখছি যে ইদানিং ইনফ্যাক্ট কথা উঠেছে যে যৌন হয়রানির বিষয় একটি আলাদা আইন হয়তো হতে যাচ্ছে, এই সব বিষয়গুলো এক জায়গায় নিয়ে এসে এই কাজটা শুনেছি চলমান অবস্থায়। কিন্তু আবারও বলবো যে আইনটা যাই হোক না কেন, ওই প্রয়োগের দিকে আমাদের আসলে জোরটা দিতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু রবিউল স্যারকে কোশ্চেন করতে চাচ্ছি যে এই ডিএনএ টেস্টের যে ব্যবহার, এই ব্যবহারটা যদি বেশি বা অতিমাত্রায় করা হয়, তাহলে দেখা যায় যে আপনার বিচারিক প্রক্রিয়া বলেন বা তদন্ত প্রক্রিয়া বলেন, এটা কিন্তু দ্রুত সম্ভব হতে পারে। কিন্তু এই ডিএনএ টেস্টটা তো আসলে অপ্রতুল, মানে সারা বাংলাদেশে যদি আমরা দেখি আর কি, যে ইচ্ছা থাকলে কিন্তু সব জেলাতে কিন্তু ডিএনএ টেস্ট করা যাচ্ছে না, সব জায়গায় এই ধরনের ব্যবস্থা নাই। তো রাষ্ট্রের এখানে ভূমিকা কি হওয়া উচিত? মনে রাখা দরকার যে শুধুমাত্র ডিএনএ কিন্তু এই ধরনের নারী ও শিশু আপনার নির্যাতন বা ধর্ষণের ক্ষেত্রেই দরকার তা কিন্তু না। ইভেন ডিএনএ টেস্ট কিন্তু আরো মাল্টিটাস্কিং কাজ করে। যেরকম ধরেন আপনার ফ্যামিলি ইস্যুসে সেটা লেজিটিমেসি টেস্ট অফ চাইল্ড, তারপরে হচ্ছে প্যাটার্নিটি টেস্টের ক্ষেত্রে এ ধরনের ডিএনএ টেস্ট লাগে। তারপরে ইভেন আপনার দেখা গেছে যে যৌতুক বা এই ধরনের ডাউরি রিলেটেড কেসগুলোতেও কোনো ভাবে রিলেভেন্ট হয়ে যায় আপনার ডিএনএ টেস্ট, কারণ এখানে আপনার ভায়োলেন্স থাকে, ডোমেস্টিক ভায়োলেন্স থাকে, বিভিন্ন ভাবে ডিএনএ টেস্ট কিন্তু লাগে। ডিএনএ টেস্ট অনেক জায়গাতে লাগে, আপনার ইভেন মার্ডার কেসে ডিএনএ টেস্ট লাগে। সুতরাং ডিএনএ টেস্ট যেমন একদিক থেকে এটা খুব ডেভেলপ ডিএনএ টেস্টের এনশিওর করার জন্য সরকারের ভূমিকা নেওয়া উচিত, এই ধরনের ল্যাবের সংখ্যা বাড়ানো উচিত, সিআইডি সহ অন্য আরো ল এনফোর্সিং এজেন্সির কাছে ডিএনএ টেস্টকে ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে নিয়ে যাওয়া যেতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম মনে রাখা দরকার, আপনি ডিএনএ টেস্ট করলেন, সবকিছু করলেন, কিন্তু আপনার আলটিমেটলি মানে বিচারটা করবে তো বিচারক। বাংলাদেশে মাত্র 2000 বিচারক আছে আর কি এই মুহূর্তে। একটা নারী ও শিশু ট্রাইব্যুনাল যখন কাজ করে, তাকে আবার অনেকগুলো সাব কোর্টে ভাগ হয়ে হয়ে কাজ করতে হয়। এখন দেখা গেল যে একটা জায়গাতে 5000-এর মতো মামলা আছে,
উনি এত মামলা আসলে করবেন কতটা সময়, তার হাতে কতটা সময় আছে? সুতরাং এই যে আপনার মামলার যে জট এবং মামলার যে সংখ্যা, সেই অনুযায়ী প্রপোর্শনাটলি আমাদের জাজ নাই বা আমাদের জুডিশিয়াল অফিসারের অনেক লিমিটেশন রয়েছে। যেখানে অ্যাটলিস্ট 10,000 জাজ দরকার, সেখানে আপনি 2,000 জাজ দিয়ে কোনো মতে চালাচ্ছেন। তা সুতরাং আমরা জুডিশিয়ারি আমাদের আছে, কিন্তু আমরা এটা ইফেক্টিভ করবার জন্য বা এই যে স্পিডি ট্রায়াল গুলোকে এনশিওর করবার জন্য আমরা আসলে খুব বেশি একটা পদক্ষেপ নিতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু সারাপার কাছে ফিরে আসতে চাচ্ছি যে নারী ও শিশু ধর্ষণ এই অপরাধের জন্য আমরা দেখেছি যে এখানে মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, ফাইনের ব্যবস্থাও আছে। এবং এটা যদি একাধিক বা দলবদ্ধভাবে করে তাদের সবাইকে ইকুয়াল করে, মানে সবারই ফাঁসির ব্যবস্থা এবং সবাইকে ফাঁসি অথবা যাবজ্জীবনও দেওয়া যেতে পারে। এখানে একটা বিষয় বলা হয়েছে যে 16 বছরের অধিক যদি বয়স হয় একটা নারীর এবং সে যদি কনসেন্ট দেয় এবং তাদের মধ্যে যদি কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, এটাকে রেপ হিসেবে আখ্যায়িত করা যাবে না। আবার আমরা একটা কমন সিনারিও দেখতে পাই আমরা যখন মামলা করতে যাই, যে তাকে বিয়ের প্রলোভন দেখায় তার কনসেন্টটা নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাকে বিয়ে করা হচ্ছে না, তার বয়স 16-র অধিক। তো এই যে গ্যাপ, মানে এই যে 16 বছরের একটা স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে, আবার প্রলোভন দেখে করানো হচ্ছে, তো এটা লিগাল বেসিস এখানে ল কি বলে? আই থিঙ্ক আপনি দুটো প্রশ্ন তুলেছেন। দুইটা প্রশ্ন তুলেছি, জি। একটা হলো মৃত্যুদণ্ডের ব্যাপারে, আর একটা হচ্ছে এখানে যে অ্যাকচুয়ালি কোন কেসটা ধর্ষণ অথবা জোর করা বা কারো মত না থাকাতে তার সাথে যৌন সঙ্গম করা। সো দে টু ডিফারেন্ট কোয়েশ্চেন্স। একটু মৃত্যুদণ্ডের বিষয়ে যদি প্রথমে আসি, again আমরা এখনো সেটা দেখছি যে অনেকে কিন্তু উইথ গুড ফেথ আই থিঙ্ক তারা দাবি তুলছেন যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হোক এবং মৃত্যুদণ্ড কার্যকরী করা হোক। অনেকের আমরা আবার স্লোগান দেখছি, প্ল্যাকার্ড দেখছি, ফাঁসি চাই, ফাঁসি চাই। again এটা প্রথমবার না যখন এরকম হয়েছে। আপনার মনে থাকবে 2019-এ আই থিঙ্ক লাস্ট এরকম অনেকগুলো প্রতিবাদ হলো অন্য কয়েকটা ঘটনার প্রেক্ষিতে, এবং তখন আবার আইনটা সংশোধন করা হলো এবং এই মৃত্যুদণ্ড নিয়ে আসা হলো এই যে দলবদ্ধ রেপের পরে মৃত্যুর জন্যে। সো অ্যাগেন এটাও এক ধরনের কুইক ফিক্স, এবং যেটা রবিউল বললেন পপুলিস্ট, মানে মনে হচ্ছে জনতা যা চাচ্ছে তাই দিয়ে দেওয়া হোক। কিন্তু এখন জনতা যেটা চাচ্ছে ওটা কিসের ভিত্তিতে চাচ্ছে? একটা ইমোশন, একটা খুব স্ট্রং অনুভূতি, একটা খুব লিজিটিমেট এবং ন্যায় একটা অনুভূতি যে আমরা চাই যে এই ব্যবস্থাগুলো বন্ধ হোক, এই ধরনের ভয়াবহ নির্যাতনগুলো বন্ধ হোক। সেই অনুভূতি থেকে তো এই দাবিগুলো উঠছে। কিন্তু এখন এই দাবিটা যদি কার্যকর করা হয়, মানে অলরেডি মৃত্যুদণ্ড আবার নিয়ে আসা হচ্ছে আইনের মধ্যে, এগুলো কার্যকরী আমরা কি কোনো ধরনের এভিডেন্স দেখাতে পারছি যে এটা থাকার কারণে ধর্ষণের ঘটনা কমছে? অথবা আই মিন রবিউল ভালো বলতে পারবে, প্রফেসর রবিউল ভালো বলতে পারবেন গবেষক হিসেবে। আমার জানা মতে উই ডু নট হ্যাভ এরকম কোনো এভিডেন্স আমরা বাংলাদেশে তৈরি করিনি। অ্যাজ ফার এজ পৃথিবীতে উই ডোন্ট হ্যাভ দিস কাইন্ড অফ এভিডেন্স। আমি শুধু বাংলাদেশ নিয়ে বললাম, পৃথিবী সম্পর্কে কোনো দাবি তো করছি না। বাট সো আই থিঙ্ক এটা একটা ইস্যু যে যদি এটা কাজে না লাগে, ধর্ষণ যদি বন্ধ না হয়, কেন আমরা মৃত্যুদণ্ড দেব? আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থায় অনেক ধরনের, যে কোনো দেশে বাট আমাদের দেশেও অনেক ধরনের ফাঁক ফোকর হতে পারে একটা ফৌজদারি মামলা করার ক্ষেত্রে। অনেক সময় আমরা যেটা দেখি এখন মৃত্যুদণ্ড প্রাপ্ত যারা বাংলাদেশে হচ্ছেন তাদের অধিকাংশ হচ্ছেন অত্যন্ত গরিব মানুষ, যারা সময় মতো সঠিক আইনি মানে কোনো কৌশলীকে পাননি, ঠিক মতো তাদের পক্ষে কেউ আসলে মানে আইনি লড়াইটা করতে পারেনি। সো এটা থেকে আমাদের কেন, মানে আমাদের কি সন্তুষ্টি আসবে যে আমরা অনেকজনকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলছি, তাতে আমাদের সমাজের মধ্যে কোনো পরিবর্তন আসছে না, আমরাই হয়তো অনেক কেসে অন্যায় করে ফেলছি। সো আই থিঙ্ক ওই বিষয়টা দেখা দরকার। আর এখন বাংলাদেশে এটা হয়েছে আমাদের মৃত্যুদণ্ড দেয়া যে মানে সাজা যে দেওয়া হচ্ছে সেটার সংখ্যা অনেক বেড়েছে গত কয়েক বছর ধরে। হয়তো আমরা কার্যকরী করছি না অত বেশি, কিন্তু রায় অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ওটাও একটা কনসার্ন যে এই রিয়াকশনটা হচ্ছে মৃত্যুদণ্ড দিলে সবকিছু ঠিক হবে, কিন্তু উই আর নট সিইং দ্যাট এটা ঠিক হচ্ছে। মৃত্যুদণ্ড আসলে পৃথিবীতে অনেক কান্ট্রিতে মৃত্যুদণ্ড থাকবে কি থাকবে না, এটা একটা বড় একাডেমিক কোশ্চেন। এবং দেখা গিয়েছে যে মৃত্যুদণ্ড যে সমস্ত কান্ট্রিতে নেই সেই সমস্ত কান্ট্রিতে আপনার যে অপরাধের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম। সুতরাং মৃত্যুদণ্ডই যে আপনাকে নিশ্চিত করে
যে আপনার যে অপরাধের মাত্রা কমাবে, অপরাধের সংখ্যা কমাবে, সেটার কোনো গ্যারান্টি বা সেটার কোনো স্ট্যাটিস্টিক্স দেখা যায় না। একটা সাজাকে আপনি মৃত্যুদণ্ডতে নিয়ে চলে গেলেন, সেটা আসলে কোনোভাবেই, তাই যদি হতো তাহলে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে কখনোই কোনো ক্রাইম হতো না। অন দ্য আদার হ্যান্ড, আপনার ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো যারা মৃত্যুদণ্ডকে তুলে দিয়েছে, সেখানে ক্রাইম রেট এত কম, এটাও হতো না। সুতরাং এটা কোনোভাবে লজিক্যালি আপনার লজিক্যাল না। সেন্সিবল না। জি, আমি এখন সেকেন্ড পার্টে চলে যাচ্ছি আপনার কাছে, যে এই যে কনসেন্টের যে ব্যাপারটা আর কি, যে বিভিন্নভাবে কনসেন্ট নিচ্ছে, বিয়ের প্রলোভন দেখাচ্ছে, আবার 16 বছরের একটা এজ লিমিট দিয়ে দিচ্ছে যে তাদের কনসেন্টটা 16 বছর নিচে হলে সেই কনসেন্টটা কনসেন্ট হবে না, 16 বছর উপরে হলে কনসেন্ট হবে, কিন্তু বিয়ের প্রলোভন দেখাচ্ছে। আর এটার সাথে আর একটু অ্যাড করছি আর কি, যে নাওএডেজ আমরা দেখতে পাচ্ছি গ্রাম অঞ্চলে এটা অহরহ হচ্ছে যে এরকম ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে, মোড়ল বা মাতবর শ্রেণীর বা সবাই মিলে বসে দুইজনের বিয়ে দিয়ে দিচ্ছে। তো এটা কতটুকু যৌক্তিক, মানে এটা আদৌ মানে মানবাধিকার এটাকে সাপোর্ট করে কিনা? আগে এটা একটা আলাদা অপরাধ ছিল, যে ওই যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি বিয়ে না করা হয় পরবর্তীতে, মানে সেই অবস্থায় যদি কারোর রিলেশনশিপটা হয়ে যায় বা সেক্সুয়াল ইন্টারকোর্সটা হয়ে যায়, সেই ধারাটা পরে বাতিল করে এটা পুরো নারী শিশু নির্যাতনের মধ্যে নিয়ে আসা হয়েছে। আই থিঙ্ক 493 না কত সেকশন ছিল আচ্ছা। পিনাল কোড। সো ধর্ষণের সংজ্ঞার মধ্যে যখন ঢুকে গেল ব্যাপারটা, আই থিঙ্ক তখন থেকে সমস্যাটা হয়েছে। যে অফকোর্স ধর্ষণের সংজ্ঞার মধ্যে আছে যে জোর করা অথবা কারো মত যেখানে নাই, সেখানে তার সাথে জোর করে তার সাথে যৌন সঙ্গম করা। সো মত আছে কি নাই সেটা যাচাই করাটা একটা বড় ব্যাপার, কোয়াইট ডিফারেন্ট ফ্রম জোর করা হয়েছে কিনা। দ্যাট ইজ দ্য টেস্ট। সো এখন সম্মতি আছে কিনা এই বিষয়গুলো আমাদের দেখতে হয়। যেই কেসে সম্মতি হয়তো ছিল একটা রিলেশনশিপ করা, সেখানে যে অবস্থা আমাদের সমাজে, কোনো মেয়ে তো যখন জানা যায় যে সে এরকম একটা সম্পর্কের মধ্যে ছিল, তার পক্ষে সামাজিকভাবে সম্ভবই না এটা স্বীকার করা যে তার সম্মতি ছিল। বিকজ অ্যাজ উই ওয়ার সেইং আর্লিয়ার, মানে এই রাইট। ঘটনাগুলো তখন পুরা পরিস্থিতি তখন উল্টে যায়। তাকে তখন দোষারোপ করা হয় যে সে দুশ্চরিত্রা এরকম একটা সম্পর্কের মধ্যে ছিল। আর প্লাস আমাদের সমাজে যেরকম মানে রেস্ট্রিকশন আছে, আম, বিভিন্ন ধরনের সামাজিক, আম, সেটার কারণেও আই থিঙ্ক যে ঘটনাটা হয়তো অপরাধ না, সেটা অনেক সময় অপরাধ হিসেবে সাজানো হচ্ছে। সেটা হয়তো অন্যভাবে রিজলভ করা যেত যদি আমরা এত স্ট্রিক্ট পুলিশিং না করতাম নারীদের জীবনের উপরে, তাদের সিদ্ধান্তের উপরে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে বললেন যে 16-17 বছরের বয়স হলে তখন ব্যাপারটা কি, এটা একটা খুব বড় ডিবেট হচ্ছে পৃথিবী জুড়ে। আই থিঙ্ক যে একজন শিশুর ক্ষেত্রে আপনি যেরকম আইনের ব্যবস্থা রাখবেন, যে একজন শিশু তো আর সম্মতি দিতে পারছে না এখন স্ট্রিক্টলি, মানে আমাদের আইন অনুযায়ী 16-17 এখন শিশু, মানে শিশু আইনটা বলে 18 বছরের 18 নিচে বছর। শিশু। কিন্তু ইন রিয়ালিটি মানে একজন 16-17 বয়সের ছেলে বা মেয়ে কিছু কিছু সিদ্ধান্ত নিজের জন্য তো নিতে পারে, মানে যেহেতু কিশোর কিশোরী বা ইংরেজিতে অ্যাডোলেসেন্ট, এই কনসেপ্টও তো আসছে যে তারাও কিন্তু নিজেদের জন্য কিছু সিদ্ধান্ত নিতে পারে। এটা আই থিঙ্ক ইটস আ ভেরি ফ্রট ইস্যু, অনেক ডিফিকাল্ট ইস্যু সোশ্যালি, বাট আমরা দেখছি যে লকে খুব মানে কি বলবো কালো সাদা করে প্রয়োগ করা হচ্ছে, যেখানে ঘটনাটা কিন্তু ওরকম না। একটা ঘটনা আমার মনে আছে, আমরা হাইকোর্টে দেখেছিলাম, মাস্ট বি লাইক 10-12 ইয়ার্স আরও বেশি হবে, যে একটা পত্রিকায় আসছে যে এরকমই একটা, যে কাউকে জোর করে এরকম আহ, জোর করে বিয়ে দেওয়া হয়েছে বা এরকম কিছু। So তাদের সবাইকে কোর্টে ডাকানো হলো। ডাকানোর পরে কিন্তু বোঝা গেল যে না, ওখানে একটা সম্পর্ক ছিল ইনফ্যাক্ট, এবং মেয়েটা হয়তো চাইছিল, মানে বলার চেষ্টা করছিল, কিন্তু এটা যেহেতু সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল না কারো কাছে, তারা দেখলো যেটা অপরাধ হিসেবে সাজালে তখন জিনিসটা অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে। কিন্তু এটাতে যেটা দেখছি আমরা যে সবারই আসলে ক্ষতি হচ্ছে এখানে। এই মেয়েটাকে আবার পরে যে যে এক ধরনের মানে তার সম্মতি ছিল এক পর্যায়ে, পরে ছিল না, কিন্তু পরে আবার তার সেই ব্যক্তির সাথে আবার তার জোর করে বিয়ে দিয়ে দেওয়াটা, সেই বিয়েটা সেও চাইছে না, কিন্তু ওই লোকটাকে যাতে ফাঁসানো না হয় জেলে, সেই জন্য বিয়েটা দেওয়া হচ্ছে। মানে পুরো জিনিসটা একটা বড় ধরনের ম্যাস আমি বলবো, এবং এটার জন্য আইনটা আবার পর্যালোচনা করা উচিত, এবং এই ধরনের মামলায় অ্যাকচুয়ালি কি ঘটছে সেই বিষয়গুলো আই থিঙ্ক আমাদের বের করে নিয়ে এসে তারপরে আবার চিন্তা করা উচিত যে কি করে এটা এটা নতুন করে সাজানো হবে।
জি রবিল স্যার, আমি সেম কোশ্চেনটা আপনাকে করতে চাচ্ছি। যখন এরকম ঘটনা ঘটছে আমরা গ্রামে গঞ্জে অহরহ দেখছি আর কি, যে তাদেরকে বিচারে ডেকে নিয়ে এসে দেখা যাচ্ছে ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে মেয়েটার, যেখানে একটা ঘৃণার একটা পাত্র তার সাথেই আবার তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেক সময় কোর্টেও দেখা যাচ্ছে যে এরকম শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। তো এইগুলা সাপোর্টেবল কিনা এই ব্যাপারগুলা? আপনার গ্রামগঞ্জের যে সালিশগুলো হয়, জি। এই সালিশগুলো তো হয় মানে এমন মানুষ দ্বারা যারা হচ্ছে পলিটিক্যালি খুবই প্রভাবশালী বা সামাজিকভাবে তাদের একটা আপার হ্যান্ড নেওয়ার সুযোগ আছে। এবং আসলে আপনার এই সালিশগুলো তো করার কথা ছিল হচ্ছে প্যারালিগালসদের, যারা এই সম্পর্কে জানে। কিন্তু বাংলাদেশে যেহেতু প্যারালিগাল নামে কোনো প্রফেশনই আর কি দাঁড়াতে পারলো না আজ পর্যন্ত, রাইট। সুতরাং সালিশের জায়গাগুলো চলে গিয়েছে এমন ব্যক্তিদের কাছে যাদের হয়তো ল বা বিচার, আইন বা বিচার সম্পর্কে যথেষ্ট ধারণা নেই, সম্যক কোনো ধারণা নাই। এবং আইন কিন্তু কখনোই আসলে কোনো মানে এটা হ্যান্স কেলসেনিয়ান যে পিওর থিওরি দ্বারা আপনি কখনো করতে পারবেন না। ইটস ভেরি সোসাইটাল আসপেক্ট ফেনোমেনা। তো সুতরাং এখানে আপনি যে কথাটা রাইটলি বললেন যে আফটার বিং রেপ ওয়ান্স, ইউ আর অ্যাকচুয়ালি মেকিং দ্য the very societal and the ceremonial arrangement to be raped, repeatedly. মানে একবার রেপ হয়েছে, তারপরে ওই ঘৃণিত ব্যক্তির সাথে যদি জোর করে তাকে আবার বিয়ে দিয়ে দেওয়া হয়, তার মানে আপনি তাকে আবার রেপ হওয়ার জন্য আবার তাকে একেবারে রিপিটেড রেপের একটা পথ তৈরি করে দিলেন। এবং এই ধরনের সাধারণত যে সালিশগুলো হয়, সেই সালিশগুলোতে দেখা যায় যে সালিশদাররা নিজেরা হাসতে হাসতে বের হচ্ছে, আর অন্যদিকে ভুক্তভোগী তার যে চোখের কান্না, সেই কান্নাই থেকে যায়, আসলে তার কোনো ধরনের রিমেডি আসে না। জি, আজকের এই আলোচনায় আপনাদের দুজনকে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমরা ধর্ষণ মামলায় বিভিন্ন বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোকপাত করলাম। আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারা নিয়ে আলোকপাত করেছি। আমরা দেখলাম বিচারিক কার্য কিভাবে দ্রুত সম্পন্ন হতে পারে, আমরা দেখলাম তদন্ত কার্য কিভাবে সম্পন্ন হতে পারে। শুধু আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগ থাকতে হবে। আমরা চাই ধর্ষকদের যথাযথ বিচার হোক। দর্শক, আপনারা ভালো থাকুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। ধন্যবাদ।